আজকে আমরা ভারতের প্রাচীন ইতিহাসের এমনই একটা যুদ্ধ নিয়ে কথা বলতে চলেছি যেটা শুধু তলোয়ারের ঝনঝনানিতেই শেষ হয়ে যায়নি, বরং ভারতের সংস্কৃতি আর সময়ের গতিপথকেই একদম বদলে দিয়েছিল। হ্যাঁ, এই সেই যুদ্ধ যা থেকে জন্ম হয়েছিল একটা নতুন ক্যালেন্ডারের। কিন্তু ভাবার বিষয় হল, একটা যুদ্ধ থেকে কিভাবে একটা ক্যালেন্ডার তৈরি হতে পারে, তাই না? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এক কিংবদন্তি রাজা আর মধ্য এশিয়া থেকে আসা এক অদম্য শক্তির অবিশ্বাস্য গল্পের মধ্যে। তো চলুন সবার আগে জেনে নিই খ্রিস্টপূর্ব প্রথম শতকে প্রাচীন ভারত ঠিক কী রকম একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। এই সংকটের মূলে ছিল শকরা। এরা ছিল মধ্য এশিয়া থেকে আসা এক দুর্ধর্ষ যাযাবর সিথিয়ান যোদ্ধা গোষ্ঠী, আর তারা একেবারে ঝড়ের গতিতে ভারতের উত্তর আর পশ্চিম দিক দিয়ে ঢুকে পড়তে শুরু করে। এখন প্রশ্ন হল, এই শকদের হুমকিটা ঠিক কতটা মারাত্মক ছিল। দেখুন, তারা যে শুধু উত্তর ভারত আর মালবের একটা বিশাল এলাকা দখল করেছিল তাই নয়, তারা সরাসরি আঘাত হেনেছিল এখানকার স্থানীয় সংস্কৃতি, ধর্ম আর সাধারণ মানুষের জীবনযাত্রার উপর। বলা যায়, তাদের শাসনে চারদিকে শুধু ভয় আর অস্থিরতা ছড়িয়ে পড়েছিল। তো এই রকম একটা পরিস্থিতিতে মঞ্চে আবির্ভাব হয় এক নায়কের। চলুন দেখি কে ছিলেন তিনি, যিনি এই চ্যালেঞ্জটা নিলেন। তিনি আর কেউ নন, উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য। আচ্ছা, এখানে একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া দরকার। ইতিহাসে অনেকেই তাকে পরবর্তী গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু জনশ্রুতি অনুযায়ী তিনি ছিলেন সেই কিংবদন্তি বীর যিনি শকদের বিরুদ্ধে একটা বিশাল জোট তৈরি করে তার নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে প্রশ্ন আসেই, বিক্রমাদিত্যের এই জয়ের পেছনের আসল রহস্যটা কী ছিল? এটা কিন্তু শুধু সাহসের গল্প নয়, এর পেছনে ছিল এক অবিশ্বাস্য রকমের নিখুঁত কৌশল। ওনার এই বুদ্ধিদীপ্ত পরিকল্পনাটাকে আমরা সহজ করে তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথমত, একটা বিরাট জোট তৈরি করা। দ্বিতীয়ত, একদম কৌশলগত যুদ্ধ পদ্ধতি ব্যবহার করা। আর তৃতীয়ত, বাংলার শক্তিকে ঠিকঠাকভাবে কাজে লাগানো। বিক্রমাদিত্য খুব ভালো করে বুঝেছিলেন যে শকদের আসল জোটটা হলো তাদের অশ্বারোহী বাহিনী। তাই তিনি কৌশলে তাদের টেনে আনলেন পাহাড়ি আর জঙ্গলে ঘেরা এলাকায়। এতে কি হলো, তাদের গতির যে সুবিধাটা ছিল সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। এটা ছিল একটা ভেরিটেবল মাস্টার স্ট্রোক। আর এখানেই জোটের গুরুত্বটা স্পষ্ট হয়ে ওঠে। তৎকালীন বাংলা থেকে শক্তিশালী পদাতিক আর নৌবাহিনী এসে এই জোটে যোগ দিয়েছিল। ফলে শকরা যখনই পূর্ব দিকে এগোনোর চেষ্টা করেছে, বাংলার যোদ্ধারাই তাদের পথ আটকে দিয়েছে। একেবারে দুর্ভেদ্য এক প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়েছিল তারা। আচ্ছা, এই যে এত বড় একটা কৌশল, এর ফলটা কি হলো? চলুন এবার সেটাই দেখি। আর দেখব কিভাবে এই একটামাত্র জয় দুটো অবিশ্বাস্য আর চিরস্থায়ী জিনিস আমাদের জন্য রেখে গেছে। সালটা ছিল খ্রিস্টপূর্ব ৫৭। এটাই সেই বছর যখন শকদের একেবারে চূড়ান্তভাবে হারিয়ে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয়। বলা যেতে পারে এটা ছিল ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট। আর এই জয়ের ফল ছিল দুটোই খুব গুরুত্বপূর্ণ। এক, রাজার জন্য একটা নতুন উপাধি, আর দুই, যুগের জন্য একটা নতুন ক্যালেন্ডার। বিক্রমাদিত্যকে একটা নতুন উপাধি দেওয়া হল শকারি। শব্দটা ভাঙলেই মানেটা পরিষ্কার হয়ে যায়। শক আর অরি মানে শকদের শত্রু, আর এই উপাধিটাই ইতিহাসে তাকে শকদের বিনাশকারী হিসেবে অমর করে রেখেছে। আর দ্বিতীয় যে জিনিসটা হলো সেটা হলো ওই ঐতিহাসিক জয়কে স্মরণীয় করে রাখতে তিনি বিক্রম সম্বত নামে একটা নতুন ক্যালেন্ডার বা অব্দের প্রচলন করলেন। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন, এই ক্যালেন্ডারটা কিন্তু আজও আমাদের ঐতিহ্যবাহী হিন্দু পঞ্জিকায় ব্যবহার করা হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই জয়ের প্রভাব কিন্তু খ্রিস্টপূর্ব ৫৭ সালেই থেমে যায়নি। এর রেশ থেকে গিয়েছিল কয়েক শতাব্দী ধরে, আর সেটাই ভারতের ভবিষ্যৎকে একটা নতুন আকার দিয়েছিল। শকদের হারানোর ঠিক পরেই কি হল? প্রথমত, বাংলার মগধে স্থানীয় শাসন অনেক বেশি মজবুত হল। দেশে একটা স্থিতিশীলতা ফিরে এলো, আর তার ফলেই ব্যবসা বাণিজ্য, শিল্প সবকিছু আবার নতুন করে ফুলে ফেপে উঠতে শুরু করল। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই বিজয়ী ভবিষ্যতের গুপ্ত সাম্রাজ্যের বিশাল ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। তার মানে এই যুদ্ধটা শুধু একটা সংঘাতের শেষ ছিল না, এটা ছিল একটা নতুন স্বর্ণযুগের শুরু। তো সব শেষে এই প্রশ্নটাই আবার ফিরে আসে, কিভাবে একটা প্রাচীনকালের জয় একটা ভবিষ্যতের বিশাল সাম্রাজ্যের ভিত গড়ে দিতে পারে? বিক্রমাদিত্যের এই গল্পটা আমাদের এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ইতিহাসের একটা মুহূর্তের প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে কিভাবে থেকে যেতে পারে।